আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ যে গল্প আছে সেটা নিয়ে আলোচনা করব, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিভাবে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য তার প্রয়াস চালিয়েছিলেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের দেশ দীর্ঘকাল ব্রিটিশের শাসনে ছিল, তাই স্বাধীনতা লাভের জন্য দেশবাসীকে কঠিন সংগ্রাম করতে হয়েছিল। আমাদের দেশ দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে থাকার জন্য কঠোর সংগ্রামের মধ্য দিয়ে ভারতবাসীকে দিন অতিবাহিত করতে হয়েছিল। যারা এই কাজে জীবন উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের অন্যতম একজন। আর এই দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য যেসব দেশপ্রেমীরা নিজের সর্বস্ব বলিদান করেছিলেন, নিজে আত্মাহুতি দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, সেই সব দেশপ্রেমীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন অন্যতম ব্যক্তি। ব্রিটিশের নজরবন্দি অবস্থায় তিনি ছদ্মবেশে বাড়ি থেকে পালিয়ে আসেন এবং কাবুল, ইতালি, জার্মানি ও জাপান হয়ে সিঙ্গাপুর পৌঁছেন। তিনি ব্রিটিশের হাত থেকে পলায়ন করার জন্য নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে, ছদ্মবেশ অর্থাৎ নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে 1941 সালে 17 জানুয়ারি বাড়ি থেকে অর্থাৎ কলকাতা থেকে পালিয়ে এসে কাবুল, ইতালি, জার্মানি ও জাপান হয়ে তিনি সিঙ্গাপুরে পৌঁছেন। বার্লিনে থাকতেই তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ার পরিকল্পনা নেন ও এরপর যথাক্রমে স্বাধীন ভারত কেন্দ্র, আজাদ হিন্দ বেতার এবং আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন। তারপর ধীরে ধীরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ বেতার এবং আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন। এই আজাদ হিন্দ ফৌজের পরিকল্পনাটা দিয়েছিলেন আরেকজন দেশপ্রেমী, দেশত্যাগী ব্যক্তি, যার নাম হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। তিনি এই আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল 1942 সালের 1 সেপ্টেম্বর। সিঙ্গাপুরে প্রবীণ বিপ্লবী রাসবিহারী বসুর হাত থেকে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব নেন। সিঙ্গাপুরের আরেকজন প্রবীণ বিপ্লবী, যার নাম হচ্ছে রাসবিহারী বসু, তিনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপর তিনি আজাদ হিন্দ ফৌজের কুচকাওয়াজ পরিদর্শন ও ভারতীয় জাতীয় সেনাদলের 13,000 সৈন্যের অভিবাদন গ্রহণ করে বললেন, হে আমার ভারতবর্ষের মুক্তিযুদ্ধের সৈনিক, আজ আমার জীবনের সবচেয়ে গৌরবের দিন। তিনি রাসবিহারী বসুর হাত থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব তার নিজের হাতে নেন এবং আজাদ হিন্দ ফৌজের কুচকাওয়াজ, যেমন ছন্দবদ্ধ হাঁটা, সামরিক মৌলিক প্রশিক্ষণ, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি প্যারেড, এগুলো পরিদর্শন ও ভারতীয় জাতীয় সেনাদলের 13,000 সৈন্যের অভিবাদন গ্রহণ করলেন। আর সেই ভারতীয় সৈন্যদের থেকে তিনি অভিবাদন গ্রহণ করে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, হে আমার ভারতবর্ষের মুক্তিযুদ্ধের সৈনিক। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, হে দেশের মুক্তির ও স্বাধীনতার যুদ্ধের জন্য সর্বস্ব বলিদানকারী সৈনিকরা, আজ হচ্ছে আমার সবচেয়ে গর্বের দিন, গৌরবের দিন, কারণ ভাগ্য দেবতার দয়ায় আজ আমি পৃথিবীতে সসম্মানে ঘোষণা করার সুযোগ পেয়েছি যে ভারতবাসীর মুক্তিবাহিনী আজ জন্মগ্রহণ করেছে।
তিনি ঈশ্বরের কাছে নিবেদন করছেন, বলছেন উনার অসীম দয়া, যার জন্য তিনি আমাকে এই সুযোগ দান করেছেন। আজ তোমাদের সম্মুখে আমি দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। বলছেন যে ভারতবাসীর মুক্তি বাহিনী আজ জন্মগ্রহণ করেছে, অর্থাৎ ভারতকে পরাধীনতার হাত থেকে বাঁচানোর জন্য সৈনিকরা আজ তৈরি হয়েছে। এছাড়া দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আজ তোমাদের কণ্ঠে একটি মাত্র ধ্বনি গর্জে উঠুক, দিল্লি চলো। এবং তিনি উদ্ধত কণ্ঠে, দীপ্ত কণ্ঠে, উদ্ধত কণ্ঠে বললেন, ঘোষণা করলেন, বললেন আজ তোমাদের কণ্ঠে একটি মাত্র ধ্বনি গর্জে উঠুক। এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে বললেন, তোমরা সবাই একসাথে সেই জয়ধ্বনি দাও এবং দিল্লি চলো সেই জয়ধ্বনি শুরু করো। দেশপ্রেমে আকুল হয়ে তখন অনেক ভারতীয় নিজ নিজ জীবিকা ছেড়ে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়েছিল। মালয় ও সিঙ্গাপুরে এই উৎসাহ ছিল সবচেয়ে বেশি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর উৎসাহ এবং উদ্দীপনা পেয়ে অনেক ভারতীয় নিজ জীবিকা ত্যাগ করে ভারতকে পরাধীনতার হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমে পড়েছেন। এবং এর মধ্যে দেখা গেল মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জনসাধারণের মধ্যে যারা ভারতীয়রা ছিল, তাদের উৎসাহ যেন আরো বেশি বেড়ে গেল। 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর আজাদ হিন্দের অস্থায়ী সরকার গঠন করা হলো সিঙ্গাপুরে। 1943 সালের 21 অক্টোবর আজাদ হিন্দ ফৌজের একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সিঙ্গাপুরে। নেতাজি ছিলেন একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তিনি ছিলেন সর্বেসর্বা। সেই আজাদ হিন্দ ফৌজেরই সর্বেসর্বা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি শপথ নিয়ে বলেছিলেন, আমি সুভাষচন্দ্র বসু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরাধীনতার পবিত্র সংগ্রাম চালিয়ে যাব। আমি সর্বদা থাকব ভারতের সেবক। তিনি শপথ করে বলেছেন, আমি নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতের স্বাধীনতার জন্য নিজের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব, আর আমি সর্বদাই থাকব ভারতের সেবক, অর্থাৎ শুশ্রূষাকারী। ভারতের 38 কোটি ভাই বোনের কল্যাণের দিকে লক্ষ্য রাখাই হবে আমার কর্তব্য। তিনি বলছেন, তিনি শপথ বাক্য পাঠ করে বলছেন যে ভারতের সেই সময়কার, যে সময় আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল, সেই সময়কার ভারতের জনসংখ্যার কথা বলছেন যে ভারতের 38 কোটি ভাই বোনের কল্যাণের, অর্থাৎ 38 কোটি ভাই বোনের কল্যাণের, মঙ্গলের প্রতি লক্ষ্য রাখাই হচ্ছে তার প্রধান দায়িত্ব এবং কর্তব্য। শপথ গ্রহণ শেষ হতেই উপস্থিত শ্রোতাদের কণ্ঠের ইনকলাব জিন্দাবাদ ও আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। তার সেই বক্তৃতা শুনে, শপথ বাক্য শুনে ভারতীয়রা ইনকলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ ধ্বনিতে চতুর্দিক উদ্ভাসিত করে তুলেছিল। সুভাষচন্দ্রকে কেন্দ্র করে যখন চারিদিকে দেশ সেবার বিপুল উদ্যম, তখন ভারতীয় মহিলারাও এই মুক্তিযুদ্ধে যোগ দিতে চাইলেন। সে যখন দেশ সেবার জন্য দেশবাসীরা নিজের উদ্যমতা, উৎসাহ জোগালো, তখন ভারতীয় মহিলারাও পিছিয়ে
থাকেননি। মহিলারা যে সময় চার দেওয়ালের মধ্যে দিন কাটাচ্ছিলেন, তখন মেয়েদের যুদ্ধে নামবার পরিকল্পনা করা নেতাজির মতো নেতার পক্ষেই সম্ভব ছিল। একজন বীর সাহসী যোদ্ধা, তার পক্ষে একমাত্র সম্ভব ছিল যে নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে মাঠে নামা। কারণ সেই সময় মহিলারা ঘর থেকে, চার দেওয়ালের ভিতর থেকে বের হওয়ার সুযোগ ছিল না। আর ওই সময়ই নেতাজির উৎসাহ এবং উদ্দীপনা এবং অনুপ্রেরণামূলক বাক্য শুনে মহিলারাও ঘর থেকে বেরিয়ে যুদ্ধে নেমে পড়েছেন। আসলে এর আগেই সম্ভবত তিনি মহিলা সেনাবাহিনীর গঠনের কথা ভেবেছিলেন। নিশ্চয়ই তিনি পূর্বে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন যে মহিলাদেরকে নিয়ে আরেকটি তিনি দল গঠন করবেন। নেতাজি সিঙ্গাপুরে আসার আগে থেকেই এখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের এক মহিলা শাখা ছিল। তার মানে পূর্বেই নেতাজি কলকাতা থেকে সিঙ্গাপুরে আসার পূর্বেই সেই সিঙ্গাপুরে একটি মহিলাদের সংগঠন ছিল। সেই সংগঠনটির নাম ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এরা নানা জনহিতকর কাজ বা যুদ্ধের সময় আহতদের সেবা ইত্যাদি করতেন। এই সংগঠনের সদস্যরা দেশের দরিদ্র, আর্ত, আহত লোকদের সেবা করতেন। এই মহিলারাই যুদ্ধের নিয়ম কানুন ও যুদ্ধ কৌশল শিখে পুরুষদের মতো যুদ্ধে যাবেন, এই ছিল নেতাজির ইচ্ছে। নেতাজির ইচ্ছা ছিল যে এই যে সংগঠন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এই লীগের যে মহিলা যত সদস্য আছেন সবাইকে তিনি যুদ্ধের সামরিক প্রশিক্ষণ শেখাবেন এবং তাদেরকে নিয়েই তিনি যুদ্ধে নামবেন। অস্থায়ী সরকার প্রতিষ্ঠার পরদিন অর্থাৎ 1943 খ্রিস্টাব্দের 22 অক্টোবর সিঙ্গাপুরে ঝাঁসি রানী বাহিনীর শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, সিঙ্গাপুরে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর। আর তার পরের দিনই অর্থাৎ 1943 খ্রিস্টাব্দের 22 অক্টোবর সিঙ্গাপুরে আরেকটি তিনি শিবির গঠন করলেন। সেই শিবিরটির উদ্বোধন করেছিলেন তিনি। শিবির শব্দের অর্থ হচ্ছে তাঁবু, যেখানে মহিলারা অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে তিনি যুদ্ধে নামবেন। তার পূর্বে প্রশিক্ষণের প্রয়োজন, তো সেই প্রশিক্ষণ যেন সেই তাঁবুতে দেওয়া হয়। তাই তিনি কি করলেন, তিনি সেই শিবিরটির নাম দিলেন ঝাঁসি রানী বাহিনী। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের কর্মী তরুণী চিকিৎসক লক্ষ্মী স্বামীনাথনকে মহিলা সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হলো। সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের একজন কর্মী, তিনি ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তিনিও তার নিজের সারা জীবন দেশ সেবায়, ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। তিনি ছিলেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনিও কি করেছিলেন, তিনি সেই ঝাঁসি রানী বাহিনীর একজন সদস্য হয়ে গেলেন এবং তাকে সেই সদস্যদের মধ্যে প্রধান সেনা হিসাবে নির্বাচন করা হলো। পরে ইনি হয়েছিলেন স্বাধীন ভারত সরকারের প্রথম সামরিক অধিনেত্রী। তারপর তিনি হয়েছিলেন ভারত সরকারের প্রথম সামরিক অধিনেত্রী। সেই যুদ্ধকালীন যে
প্রযোজ্য আইন, সেই আইনের একজন অধিনেত্রী হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং ছিলেন প্রথম মহিলা মন্ত্রী, অর্থাৎ সামরিক প্রশিক্ষণের প্রথম মহিলা মন্ত্রী। এই ঝাঁসি রানী বাহিনী ছিল আজাদ হিন্দ ফৌজের পরিপূরক অংশ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, আজাদ হিন্দ ফৌজের একটা পরিপূর্ণ অংশ হচ্ছে ঝাঁসি রানী বাহিনী, অর্থাৎ সেই সংগঠনের সব সদস্য। এই বাহিনীতে যোগ দিতে অনেক ভারতীয় মহিলাই এগিয়ে এলেন। অল্প দিনের মধ্যেই সংখ্যা ক্রমশ বেড়ে চলল। এই শিবিরে খুব কম সময়ের মধ্যেই 600 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আর এই শিবিরে ঝাঁসির রানী বাহিনীতে যোগ দিতে খুব অল্প দিনের মধ্যেই 600 জন নারী এগিয়ে এলো এবং তাদেরকে সেই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হলো। কেবল যুদ্ধই নয়, অনেক মেয়েরা নার্স, স্বেচ্ছাসেবিকা হিসাবে কাজ করতে চেয়েছিলেন। শুধু তারা যুদ্ধ করবেন তাই নয়, অনেকরা এসেছেন আহতদের সেবা করবেন, অনেকরা এসেছেন বিনা পারিশ্রমিকে কাজ করবেন, মানুষের সেবার কাজ। আজাদ হিন্দ ফৌজকে কদম কদম সীমান্তের দিকে এগিয়ে যেতে প্রস্তুত দেখে ব্রহ্মদেশের বর্তমান মায়ানমার ভারতীয়দের মধ্যে যেন উৎসাহের বন্যা বইল। সেই আজাদ হিন্দ ফৌজ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো, ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য তারা ধাপে ধাপে এগিয়ে যেতে লাগলো। আর তাদের প্রস্তুতি দেখে ব্রহ্মদেশ অর্থাৎ বর্তমান মায়ানমারে যেসব ভারতীয়রা ছিলেন তাদেরও উৎসাহ যেন বেড়ে গেল। তারা মুক্ত হস্তে যুদ্ধ তহবিলে দান করতে লাগলেন। তারাও সেই আজাদ হিন্দ ফৌজের যে কুষাগার আছে, তহবিল আছে, সেই কুষাগারে তারা দান করতে শুরু করলেন। দান করার জন্য ভারতীয়দের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কে কার থেকে বেশি দেবেন, সেই প্রতিযোগিতা তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। রেঙ্গুনের নাগরিক মিস্টার হবিব তার জমিজমা, গড় বাড়ি, হীরা জহরত সব মিলিয়ে 1 কোটি টাকার বেশি যুদ্ধ তহবিলে দিয়ে সকলকে বিস্মিত করে দেন। নেতাজির নির্দেশে দেশের কাজ করে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত হয়েছিলেন। রেঙ্গুন ছিল দক্ষিণ এশিয়ার দেশ অর্থাৎ বর্তমান মায়ানমারের একটি রাজধানী, যেটা পূর্বে রেঙ্গুন নামে পরিচিত ছিল এবং 2006 পর্যন্ত সেটি বার্মার রাজধানী ছিল। সেই রাজধানীর একজন নাগরিক যার নাম হচ্ছে মিস্টার হবিব, তিনি তার জমি জমা, গড় বাড়ি, হীরা জহরত অর্থাৎ বিভিন্ন মূল্যবান রত্ন তিনি সবকিছু বিক্রি করে 1 কোটি টাকা জমা করে সেই যুদ্ধ তহবিলে দান করেছিলেন এবং সকল ভারতীয়দেরকে তিনি বিস্মিত করে দেন। আর নেতাজির নির্দেশে দেশের কাজ করে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন তিনি এবং নেতাজির নির্দেশে তিনি কাজ করে নিজে আত্মবলিদান দিতেও প্রস্তুত ছিলেন। আজাদ হিন্দ ফৌজ সরকারের একটি হেডকোয়ার্টার খোলা হলো রেঙ্গুনে, কারণ রেঙ্গুন থেকে ভারত সীমান্ত যেহেতু খুব কাছে, তাই ওখান থেকে সৈন্য পরিচালনাও সহজ হবে মনে হলো। রেঙ্গুনে হয়ে গেল এই সরকারের অস্থায়ী রাজধানী ও কর্মস্থল। তারপর রেঙ্গুনে আজাদ হিন্দ ফৌজের আরেকটি হেডকোয়ার্টার তৈরি করা হলো। সেখান থেকে
ভারত সীমান্ত যেহেতু খুব কাছে, তাই সৈন্য পরিচালনা করা সহজ হবে বলে মনে করে তারা সেখানেই একটি অস্থায়ী কর্মস্থল তৈরি করে নিল। আজাদ হিন্দ ফৌজের তখন দিল্লি চলো বলে সংগ্রামে ঝাঁপ দেওয়ার দৃঢ় সংকল্প। সকল ভারতীয়দের মনে বন্যা ছুটতে লাগলো। পরাধীনতার হাত থেকে মুক্তির লাভের বন্যা। দিল্লি চলো। বীর সেনাবাহিনী কুচকাওয়াজ করে ভারতের সীমানার দিকে এগুতে লাগলো। তারা সবাই কদম কদম বাড়ায়ে যা, এই ধ্বনি দিয়ে তারা এগুতে লেগেছে। ভারতের সীমানায় তারা প্রবেশ করতে এগিয়ে যেতে লাগলো। বার্মার ঘন জঙ্গল আর পাহাড় পেরিয়ে যাওয়া তো সহজ নয়, পদে পদে বিপদ। কিছু দূর যায় ও বিশ্রাম নেই, তারপর আবার শুরু হয় যুদ্ধযাত্রা। বার্মার বর্তমান মায়ানমারের ঘন ঘন জঙ্গল, সেই জঙ্গলগুলোকে অতিক্রম করে যাওয়া খুবই কষ্টকর ছিল। প্রতিটা মুহূর্তেই বিপদ ছিল, কিন্তু তারপরও তারা এগিয়ে গিয়েছে। কিছু দূর গিয়েছে, আবার বিশ্রাম নিয়েছে, তারপর আবার পাহাড় অতিক্রম করে গিয়েছে, তারপর আবার যুদ্ধ করেছে। এইভাবে করতে করতে 18 মার্চ 1944 ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই দিন। কারণ ইংরেজ ও আমেরিকার মিলিত বাহিনীকে পরাজিত করে সেদিন আজাদ হিন্দ ফৌজ ভারতের সীমানায় ঢুকে গেল, স্পর্শ করলো তাদের আদরের দেশের মাটি। এইভাবে থেমে থেমে যুদ্ধ করতে করতে 18 মার্চ 1944 সালে ভারতীয়রা তাদের নিজ জন্মভূমিতে পাড়ি দিতে সক্ষম হয়েছিল। ইংরেজ ও আমেরিকার মিলিত বাহিনীকে তারা পরাজিত করে ভারতের সীমানায় ঢুকে গিয়েছে। আর সেই দিনটা ভারতের ইতিহাসে যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। এবারে ইম্ফলের দিকে চলল। রাস্তায় দারুণ লড়াই। কর্নেল মালিকের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের বাহাদুর বাহিনীর একটি দল টিমিড রোড দিয়ে এসে ময়রাং পৌঁছে গেল এপ্রিলের প্রথম দিকে। তারপর তারা ধীরে ধীরে ইম্ফলের দিকে তাদের যাত্রা শুরু করলো, কিন্তু রাস্তায় চলল লড়াই, যুদ্ধ সংগ্রাম। কর্নেল মালিকের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের বাহাদুর বাহিনীর একটি দল টিমিড রোড দিয়ে এসে ময়রাং পৌঁছে গেল এপ্রিলের প্রথম দিকে। তারপর আজাদ হিন্দ ফৌজের একজন সদস্য কর্নেল মালিক, তিনি টিমিড রোড দিয়ে কোনো মতে পালিয়ে ময়রাং এসে উপস্থিত হলেন তখন এপ্রিলের প্রথম দিকে। 1944 খ্রিস্টাব্দের 14 এপ্রিল ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উড়ল ময়রাঙ্গের আকাশে। তিনি সেখানে 1944 সালের 14 এপ্রিল ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তিনি উত্তোলন করলেন ময়রাঙ্গে। কর্নেল শওকত মালিক ইম্ফলের মাত্র 12 মাইল দূরে আজাদ হিন্দ সরকারের পক্ষে এই পতাকা উত্তোলন করলেন। কর্নেল শওকত মালিক ইম্ফলের থেকে মাত্র 12 মাইল দূরে ছিল আজাদ হিন্দ ফৌজ সরকারের দল, সেখানে তারা পতাকা উত্তোলন করলেন। যেখানে এই অনুষ্ঠান হয়েছিল সেখানে এখনো রয়েছে স্মৃতিসৌধ, যেখানে আজাদ হিন্দ ফৌজের সভা হয়েছিল, সেখানে এখনো পর্যন্ত তাদের সেই স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ এখনো আছে। তেরঙ্গা পতাকা উড়েছে গৌরবের সঙ্গে। তিনি যেখানে পতাকা উত্তোলন করেছিলেন
সেই জায়গাটি এখনো স্মৃতিসৌধ হিসাবে রাখা আছে এবং সেই পতাকাটি সেদিন উড়েছিল খুব গর্বের সহিত। এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত মণিপুরের অনেকটা এলাকায় আজাদ হিন্দ সরকার প্রশাসন চালিয়েছিল। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ময়রাং ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কেন্দ্রীয় কার্যালয়। তারপর এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত মণিপুরে এলাকায় আরেকটি আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠান প্রশাসন গড়ে উঠেছিল এবং সেখানে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত সেটাই ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কেন্দ্রীয় কার্যালয়। এরপর ইম্ফল অভিযান। বিমান নেই, উপযুক্ত অস্ত্র নেই, খাদ্য নেই, তবু লড়াই চলছিল একটানা। তারপর আবার ইম্ফল অভিযান শুরু হলো, কিন্তু যুদ্ধে বিমান নেই, কোনো ধরনের অস্ত্র নেই তাদের সাথে, তবু লড়াই চলছিল একটানা। কিন্তু অস্ত্রহীন ভাবেও তারা নিজের দেশকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এমন যুদ্ধ হচ্ছিল যে 7 দিনের মধ্যে ইম্ফলের পতন অনিবার্য মনে হচ্ছিল। কিন্তু অস্ত্রহীন ভাবে তারা যে যুদ্ধ চালাচ্ছিল, এতে মনে হচ্ছিল খুব অল্প দিনের মধ্যেই সেই আজাদ হিন্দ ফৌজ পরাজয় লাভ করবে। কিন্তু তবু এই ইম্ফল অভিযানে ভয়ানক দুর্যোগ দেখা দিল। শত্রুপক্ষের বিমান আক্রমণের সঙ্গে পাল্টা লড়াইয়ের জন্য কোনো বিমান শাখা ছিল না আজাদ হিন্দ ফৌজের। সেই ইম্ফল অভিযানে আজাদ হিন্দ ফৌজ সেনাবাহিনীর দুর্দিন দেখা দিয়েছিল। সেই দুর্দিনে কি ঘটেছিল, তারা যে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তাদের বিমান শাখা নেই। আর তখন বৃষ্টি নামলে পাহাড়ে রাস্তাঘাট আরো বিপজ্জনক হয়ে উঠল। হাঁটা পথে বা ট্রাকে জিনিসপত্র আনাও অসম্ভব হয়ে উঠল। অপরদিকে প্রচন্ড বৃষ্টি, রাস্তাঘাটে চলা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং জিনিসপত্র আনা নেওয়া সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে জলে ভেসে যাচ্ছে তাঁবু, তাই আবার কেঁচো, জোঁক, সাপের উপদ্রব। সেই এত দুর্দিন, এত সংকট, কিন্তু তারপরও তারা নিজের যুদ্ধ থামায়নি। তারা অপরদিকে কি হচ্ছিল, সেই প্রচন্ড বৃষ্টিতে বন্যায় যেন তাঁবুগুলো একেবারে ভেসে নিয়ে যাচ্ছিল। অপরদিকে কেঁচো, জোঁক, সাপ ইত্যাদি উপদ্রব ছিল। সৈন্যরা নানা রোগে ভুগে অসুস্থ হয়ে পড়ল। ওষুধপত্রের অভাবে চরম দুরবস্থা হলো তাদের। সৈন্যরা নানা রোগে আক্রান্ত হতে শুরু করলো এবং তারা ওষুধপত্রের অভাবে তাদের অবস্থা খুবই সংকটজনক হয়ে দাঁড়ালো। পিছু হটার বা সামনে এগুবার দুই রাস্তাই বন্ধ। তবু এই অবস্থায় অটুট মনোবল ও অসীম ধৈর্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তারা। পিছনেও সরতে পারছেন না, কারণ নিজের আত্মসম্মানের প্রশ্ন আছে, আর এগুতেও পারছেন না, কারণ যে নিজের আত্মসম্মানের কখনোই হানি ঘটাতে তারা চাইছেন না। কিন্তু নিজের মনের অটুট মনোবল নিয়েই তারা অসীম ধৈর্য নিয়ে তারা এগিয়ে যেতে লাগলেন, যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। ইম্ফল দখল করা আর হয়ে উঠল না। যুদ্ধে দুই পক্ষের প্রচুর লোকের প্রাণহানি হয়েছিল। ইম্ফলের এই যুদ্ধক্ষেত্রকে ভারতবর্ষের এক পবিত্র তীর্থ বলা যায়। সেই ইম্ফল দখল করা
সেই আজাদহীন ফৌজ বাহিনীর পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। একদিকে অস্ত্রহীন, অপরদিকে সৈন্যরা অসুস্থ, তারপরও যুদ্ধ থামিয়ে যায়নি। সেই যুদ্ধে কিন্তু দুটি দলেরই, সেই ব্রিটিশ বাহিনীর এবং আজাদহীন ফৌজ বাহিনীর দুটি দলেরই অনেক সৈন্যের প্রাণহানি হয়েছিল। এবং ইম্ফলের এই যুদ্ধক্ষেত্রকে ভারতবর্ষের এক পবিত্র তীর্থ বলা যায়। এই ইম্ফলের যে দুটি দলের যে যুদ্ধ, সেই যুদ্ধকে বলা যায়, সেই যুদ্ধক্ষেত্রকে বলা যায় যেন ভারতের পবিত্র তীর্থ। দেশের জন্য অনেক ভারতীয় বীর এখানে আত্মাহুতি দিয়েছিলেন। সেই দেশকে মুক্তি লাভের জন্য অনেক সৈন্যরা, অনেক ভারতীয় সৈন্যরা নিজের প্রাণ বলিদান করেছিলেন। জুলাইয়ের মাঝামাঝি ইম্ফলের যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎপসরণ শুরু হলো। তারপর জুলাইয়ের মাঝামাঝি ইম্ফলের যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলছিল, তখন ধীরে ধীরে যেন সৈন্যরা পিছিয়ে সরতে শুরু করলো, পিছপা দিতে শুরু করলো। এমন ভয়াবহ রিট্রিট সামরিক ইতিহাসে খুব কমই আছে। এই যুদ্ধক্ষেত্রের যে মর্মান্তিক দৃশ্য, যে ছবি, সেটা ভারতের সামরিক ইতিহাসে খুব কম ছিল, খুব কম আছে। পথে ক্ষুধায়, তৃষ্ণায়, চিকিৎসার অভাবে কত লোক যে প্রাণ হারালো তার হিসেব নেই। সেই ইম্ফলের যুদ্ধক্ষেত্রে যুদ্ধে প্রস্তুতি নেওয়ার পূর্বেই অনেক লোক খাদ্যের অভাবে, ক্ষুধায়, তৃষ্ণায় নিজের প্রাণ হারিয়েছিল। দিনের বেলা শত্রুপক্ষের বোমারু বিমানের ভয়, তাই কাছাকাছি কোনো গ্রামে আশ্রয় নিতে হতো। রাতে আবার পায়ে হেঁটে পাহাড়ি পথ চলা, কারণ ইতিমধ্যে ট্রাক, গাড়ি সবই ধ্বংস হয়ে গেছে। দিনের বেলা ভয়, শত্রুরা কি করবে? তাদের বোমাযুক্ত বিমান নিয়ে তাদের উপরে অস্ত্র চালাবে, বোমা বিস্ফোরণ ঘটাবে, সেই এক ভয়। অপরদিকে রাত্রিবেলা পায়ে হেঁটে হেঁটে পথ চলতে হতো, কারণ সেই সময় কোনো ধরনের গাড়ি ঘোড়া চলছিল না। কারণ কি? বৃষ্টিতে রাস্তাঘাট সব বন্যায় ডুবে গিয়েছিল। ঝাঁসি রানী বাহিনীর মেয়েরাও এই দুঃখ, কষ্ট, শ্রম, ক্লান্তি হাসি মুখে সহ্য করেছিল। কিন্তু এই ঝাঁসি রানী বাহিনীর যে সদস্যরা, মহিলারা, তারা হাসি মুখে সেই কষ্টটা সহ্য করেছিল। সেই দুর্গম পথকে তারা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিল। রাস্তার আশেপাশে যা পাওয়া যেত তাই দিয়ে রান্না বান্না করে খাওয়াতো সকলকে। রাস্তার পাশে ফেলিত দ্রব্য যেগুলো তারা পেত, সেগুলো রান্না করে সেই দলের, আজাদহীন ফৌজ দলের যত সদস্যা ছিলেন তাদেরকে তারা রান্না করিয়ে খাওয়াতো। এই বিপদেও ঠাট্টা তামাশা করে স্বাভাবিকভাবেই চলতো সবাই। কিন্তু এত বিপদ তাদের উপরে, এত সংকট তাদের উপরে, কিন্তু তারপরে সবাই হাসি মেজাজে থাকতো, একে অপরের সঙ্গে ঠাট্টা তামাশা করত। এক দুর্গম স্থান পেরিয়ে যাওয়ার সময় নেতাজি ও তার পুরুষ মহিলা সহকর্মীদের পাশে ছিলেন। এই দুর্গম স্থান অতিক্রম করে যাওয়া, অর্থাৎ যে পথ দিয়ে চলা অনেক কষ্টকর, সেই কষ্টকর পথে নেতাজি তার
সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। পুরুষ মহিলা সবার পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তাদের কাছে এমন মানুষের সঙ্গত নয় যেন জাদু। তারা সব সময় সেই নেতাজি সেই সেনাবাহিনীর সদস্যদেরকে কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা জাগাতেন, অনুপ্রাণিত করতেন। তারা তাদের কষ্টকে কষ্ট বলে মেনে নিতে পারেনি। তারা মনে করত যে নেতাজি সুভাষচন্দ্র বসু তাদেরকে কি যেন জাদুবিদ্যা শিখাচ্ছেন। এই দুঃসহ লড়াইয়ে আজাদ হিন্দ ফৌজ রণদক্ষতা, অবিচলিত কর্তব্যনিষ্ঠা, সাহস ও দেশপ্রেমের যে অতুলনীয় নিদর্শন রেখে গেল, দেশের লোক চিরকাল তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই দুর্দিনে এই এত বিপদের সম্মুখীন হয়ে আজাদ হিন্দ ফৌজ নিজের যে যুদ্ধ ক্ষমতা এবং অবিচলিত কর্তব্যনিষ্ঠা, দৃঢ় নিজের কাজের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধতা, সাহস ও দেশপ্রেমের যে অতুলনীয় নিদর্শন এবং সাহসিকতা তথা দেশপ্রেমের যে উদাহরণ, অতুলনীয় উদাহরণ রেখে গিয়েছেন, তা যেন ভারতবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আশা করছি ছাত্রছাত্রীরা আজকের আলোচনা যে পাঠ্য হয়েছে সেই আলোচনা তোমাদেরকে আমি খুব সংক্ষেপে বুঝাতে পেরেছি। আর এই আজাদ হিন্দ ফৌজের কাহিনী সেটা অনেক বড়, সেই কাহিনী সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয়। তাই তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আজকের জন্য আমাদের আলোচনা এতটুকু। সবাইকে ধন্যবাদ।